জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তা সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। সংস্কার চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন বন্ধ থাকতে পারে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির আলোচনা সভায় তিনি আরও বলেন, দীর্ঘদিন একটি অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকতে পারে না। দেশে যে অস্থিরতা চলছে তা অনেকটাই কমে যাবে যদি একটি নির্বাচিত সরকার ক্ষমতায় থাকে। আপনাদের সবচেয়ে মনে রাখতে হবে যে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার, আপনার মূল দায়িত্ব হচ্ছে সংস্কার করতে চান সংস্কার করবেন, সেই সঙ্গে একটা নির্বাচন করবেন যে নির্বাচনটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। এটাই হচ্ছে এক প্রধান কাজ করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। রাজনৈতিক দলগুলো আপনার প্রতিপক্ষ নয়, রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে, সহযোগিতা করেই চলেছে। আপনারাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো কথাবার্তা বলছেন না, সহযোগিতা এইভাবে করছেন না। রোহিঙ্গাদের বাসভূমি মিয়ানমারে শান্তিপূর্ণ পরিস্থিতি না থাকায় আগামী 2 থেকে 6 মাসে তাদেরকে পাঠানো সম্ভব হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট ফোরামে ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপের 5ম অধিবেশনে তিনি এসব কথা বলেন। এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যে কোনো সংস্কার গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হতে হবে। এছাড়াও বাংলাদেশকে ভিন্ন রাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে বেরিয়ে বহুপাক্ষিক সম্পর্ক স্থাপনে জোর দিতে হবে বলেও তাগিদ দেন তিনি। এত যে শত্রুতা চীন এবং ভারতে, তাদের মধ্যে বাণিজ্যের পরিমাণটা আপনারা শুধু খেয়াল করে দেখবেন, $100 বিলিয়ন বেশি। কাজে আমাদের স্বার্থ আছে প্রতিটি দেশের সাথেই, এবং আমাদের আরেকটি স্বার্থ আছে যেটা, যেহেতু আমরা মেজর প্লেয়ার না ইন্টারন্যাশনাল অ্যারিনাতে, কাজে আমাদেরকে এক ধরনের ব্যালেন্স মেনটেন করে চলতে হবে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরাকানের সময়ও রোহিঙ্গারা বিতাড়িত হচ্ছে এখনো। সেখানে তো ওই মিয়ানমার রাষ্ট্রের কোনো কর্তৃত্ব নাই। কাজেই আমি আশা করছি না যে আগামী 2-6 মাসের মধ্যে আমি কাউকে ফেরত পাঠাতে পারবো, কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হলে তাদেরকে অবশ্যই ফেরতের ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু তোমাদের শান্তিও থাকবে না। এটা আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি। একটা ব্রডার কনসেনসাস আছে প্রত্যেকটি দেশে, সরকারি দল, বিরোধী দল, অন্যান্য দল যারা আছে, তারা দেশের স্বার্থে, দেশের সিকিউরিটির স্বার্থে, দেশের পররাষ্ট্রনীতির স্বার্থে একটা ব্রডার কনসেনসাসের মাধ্যমে তারা কাজ করে। নট দ্যাট তাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই, ডিফারেন্স থাকবে, বাট একটা ব্রডার কনসেনসাস থাকে। বাংলাদেশে সেটা আমরা করতে পারিনি। আমাদের ফরেন পলিসি, সিকিউরিটি ইস্যুর উপর আমরা সেটা করতে পারিনি। আই থিঙ্ক ইটস অ্যাবাউট টাইম যে আমরা এই বিষয়ে একটা জাতীয় ঐক্যমত অন্তত ব্রডার ইস্যুতে আমরা করতে পারি কিনা। ভয়াবহ আগুনের ঘটনায় সচিবালয়ের নিরাপত্তা বিবেচনায় অন্যান্য সকল বেসরকারি পাসের পাশাপাশি সাংবাদিকদের প্রবেশও সীমিত করা হয়েছে। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, আগের অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করা হচ্ছে। আর তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে নতুন আবেদন আহ্বান করা হয়েছে দেশীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছ থেকে। প্রেস উইং থেকে জানানো হয়েছে, সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নিয়মিত অস্থায়ী প্রবেশ কার্ড পাবেন। সচিবালয়ে অগ্নিকাণ্ডের তদন্ত চলমান থাকার প্রেক্ষিতে সাংবাদিকদের প্রবেশাধিকারের বিষয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে সিদ্ধান্তটি সাময়িক উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে দ্রুত এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানানো হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে বিক্ষোভ করে আটক হওয়া 186 আরব আমিরাত ফেরত প্রবাসীকে 50,000 টাকা করে সহায়তা দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ ভবনে তাদেরকে এই চেক হস্তান্তর করা হয়। এ সময় আর্থিক অনুদান নয়, বরং আবারও বিদেশ পাঠানোর দাবি জানান প্রবাস ফেরতরা। একই সাথে তাদের কারাগারে পাঠাতে সহায়তাকারী দুবাইয়ের আওয়ামী লীগ নেতা ও হাই কমিশনের কর্মকর্তার বিচার দাবি করেন প্রবাসীরা। এ সময় সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে চাইলেই ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না জানিয়ে সব সমস্যা সমাধানে রোববার আলোচনায় বসার আশ্বাস দেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। কোনো কূটনীতিকের আচরণ ছিল খুবই শত্রুভাবাপন্ন। তো আপনারা এইভাবে কথা না বলে আপনারা যদি একটা লিস্ট করেন যে উনার বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে, এটা তদন্ত করা হোক, এটা যদি আমাদেরকে দেন আমরা ফরেন মিনিস্ট্রিতে পাঠাতে পারি। মুখের কথায় তো ভাই একটা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। আপনারা একটা সুন্দর একটা চিঠি ড্রাফট করে দরকার হলে আমাদের সাহায্য নেন, আমাদেরকে দেন, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিব,
আমি মনে করি আপনাদের এই বিপদের সময় যদি কেউ আপনাদেরকে সাহায্য এবং সেবা দেওয়ার পরিবর্তে যদি কেউ শত্রুতামূলক আচরণ করে থাকে, শুধু তার চাকরির ক্ষেত্রে না, তার আসলে বিচার হওয়া উচিত। সারা দেশের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই। সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করলেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি বলেন, পুলিশ বাহিনী ঘুরে দাঁড়ানোর চেষ্টার পাশাপাশি খুন, ছিনতাইয়ের মতো অপরাধ কমাতে কাজ করছে। কি অবস্থা থেকে পুলিশ কোত্থেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে, মানে তাদেরকে আগে জাগিয়ে তোলা, আস্থাটা ফিরিয়ে আনা, মনোবলটা ফিরিয়ে আনা মানুষের কাছে। এখনো মানুষ কিন্তু আমরা চাই যে আরও বেশি কাছে যাই, মানুষ আরেকটু আমাদেরকে সহযোগিতা করুক, গ্রহণ করুক। আমরা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদেরও সাহায্য চাচ্ছি, তারা যেন আমাদেরকে সাথে নিয়ে কমিউনিটির কাছে আরেকটু প্রচেষ্টা ওনারা চালান নিয়ে যেতে। টাঙ্গাইলের ঘাটাইলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির 400তম শাখা উদ্বোধন করা হয়। শাখাটি উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান সহ গণ্যমান্য অনেকেই। এ সময় গভর্নর বলেন, দেশের জনসংখ্যার প্রায় 1/4 ইসলামী ব্যাংকের সাথে সম্পৃক্ত। 400তম শাখা উদ্বোধন করে এই ব্যাংকের একটি বড় অর্জন। ব্যাংক খাত নিয়ে যে সংশয় মানুষের মাঝে সৃষ্টি হয়েছিল তা দূর হতে শুরু করেছে। এই খাতে যে ধস নেমেছিল সেখান থেকে ফিরিয়ে আনতে কাজ চলছে। ইসলামিক ব্যাংক যে অবস্থা ছিল 5 মাসে 4 মাসে, সেই অবস্থা থেকে ব্যাপকভাবে উত্তর ঘটিয়ে ফেলেছি। এই ব্যাংক আর পেছর দিকে তাকাবে না, সামনের দিকে তা। আমি মনে করি ইসলামী ব্যাংকে আপনারা গ্রাহক কাছে 1,70,00,000 অ্যাকাউন্ট হোল্ডার আছে 2,20,00,000। দেশের বাইরের খবর, রাশিয়ার আকাশসীমায় আজারবাইজানের এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষমা চেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও এর পেছনে নিজেদের দায় স্বীকার করেনি রাশিয়া। এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, মর্মান্তিক এই ঘটনায় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে ফোন করে ক্ষমা চেয়েছেন পুতিন। এ সময় হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানান রুশ প্রেসিডেন্ট। এটিকে দুঃখজনক ঘটনা হিসেবে বর্ণনা করেছে মস্কো। তবে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্তের পেছনে রাশিয়াকে দায়ী করা হলেও এই পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি তারা। যদিও যুক্তরাষ্ট্রের দাবি বিমানটি বিধ্বস্তের পেছনে রাশিয়া দায়ী। গেল বুধবার রাশিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে রওনা হওয়া বিমানটি কাজাখস্তানে বিধ্বস্ত হয়ে অন্তত 38 জন নিহত হয়েছেন। প্রাণে বেঁচে যান 29 জন আরোহী। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তরক্ষীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে 19 পাকিস্তানি সেনা এবং আফগানিস্তানের 3 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে চীনা সংবাদ সংস্থা সিনহুয়া এই খবর জানিয়েছে। তবে সীমান্তের কোন অংশে কখন এই সংঘর্ষে নিহতের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এর আগে গেল সপ্তাহে পাকিস্তানে একটি সন্ত্রাসী হামলার পর 24 ডিসেম্বর রাতে আফগানিস্তানে বোমা হামলা চালায় পাকিস্তানি বাহিনী। ওই হামলায় অন্তত 46 জন নিহত হয়েছেন বলে জানায় তালেবান সরকার। তখন থেকেই দুই দেশের সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের দেয়া থার্ড অ্যান্টি মিসাইল সিস্টেম ইয়েমেনে ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ব্যবহার করেছে ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে কয়েকটি সূত্র। বৃহস্পতিবার ইয়েমেনের বিভিন্ন স্থানে একযোগে হামলা চালানোর পর হুথিরাও ইসরায়েল লক্ষ্য করে ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জাতিসংঘ বলছে, ইয়েমেনে ইসরায়েলের এই আগ্রাসন পরিণত হবে ভয়াবহ সংঘাতে। এদিকে ভয়াবহ বিমান হামলার পর স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে সানা আন্তর্জাতিক বিমানবন্দর। ইসরায়েলের হামলার প্রতিবাদ আর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শুক্রবার রাজধানী সানায় বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। এবার খেলার খবর। প্রথম শ্রেণীর ক্রিকেটে টানা দ্বিতীয় সেঞ্চুরি দেখা পেলেন নিগার সুলতানা জ্যোতি। এর আগে বিসিএলে নারী ক্রিকেটারদের মধ্যে প্রথম সেঞ্চুরিটিও এসেছিল তার ব্যাট থেকে। শনিবার ইস্ট জোনের বিপক্ষে খেলতে নেমে 218 বলে 3 অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন অধিনায়ক জ্যোতি। এর আগে ওপেনার দিলারা 102 রান আর তিথির 50-তে ভর করে প্রথম ইনিংসে 354 রান তোলে ইস্ট জোন। জবাবে সেন্ট্রাল জোনের হয়ে 170 রানের ইনিংস খেলেন ওপেনার মুর্শিদা খাতুন। তারই পথ ধরে নিগারও তুলে নেন দ্বিতীয় শতক। ফলে 528 রানের সংগ্রহ পায় সেন্ট্রাল জোন। এর আগে মেয়েদের জাতীয় লিগে দেশের হয়ে প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস করেন নিগার সুলতানা জ্যোতি।
ফিটনেস আর বর্তমান পরিস্থিতির কারণে বিপিএলে অনিশ্চিত মাশরাফি। সিলেট স্ট্রাইকার্সের অনুশীলন শেষে এমনটাই জানিয়েছেন দলটির কোচ মাহমুদ ইমন। আমাদের স্কোয়াডে এখনও আছে, কারণ এই টিমের অতপ্রত অংশ হচ্ছে মাশরাফি, এবং আমরা ডিপেন্ড অন সিচুয়েশন, ও কি ফিল করতেছে, ফিটনেসের অবস্থা কি, ও যদি মানে খেলার মোট পর্যায়ে থাকে বা সিচুয়েশন যদি ভালো থাকে তাহলে তো অবশ্যই খেলবে। কথা হয়েছে আপনাদের সাথে? এখনো কথা হয়েছে কি? কথাবার্তা তো চলতেছে ওর সাথে, বাট ডিপেন্ড অন সিচুয়েশন। এটা কি ফিটনেস রিলেটেড ইস্যু নাকি অন্য কিছু? আপনার সাথে কথা মানে কোন জায়গাটায় মানে ক্লিয়ার হতে পারছে? ওটা কি শেয়ার? আর ফিটনেসের অবস্থা দিয়ে কথাবার্তা হচ্ছে, প্রিপারেশনটা ইম্পর্টেন্ট। শেষ হলো 36তম জাতীয় টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় এবারের টুর্নামেন্টে সারা দেশ থেকে অংশ নেয় 16টি দল। ফাইনালে টিম স্পির অ্যান্ড বিডিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টিম ম্যাক্সিমাম। রাজধানীর অলিম্পিক ভবনের মিলনায়তনে এই আয়োজনে ব্রিজ ফেডারেশনের সভাপতি বলেন, বুদ্ধিবৃত্তিক এই খেলা তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে আরও সম্পৃক্ত হতে হবে। গেল 24 ডিসেম্বর শুরু হয়ে শনিবার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নামল 36তম জাতীয় টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপের এবারের আয়োজন। বিজয় দিবস রাগবি টুর্নামেন্টে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী ও নারী বিভাগে এসআর রাগবি ক্লাব। বিকেল 3:30টায় সমাপনী খেলায় পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী 50-0 পয়েন্টে এসআর রাগবি ক্লাবকে এবং নারী বিভাগে এসআর রাগবি ক্লাব 44-0 পয়েন্টে সোনারগাঁও কাজী ফজলুল হক মহিলা কলেজকে পরাজিত করে। পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর রেকর্ড 10বার ও নারী বিভাগে এসআর রাগবি ক্লাব প্রথমবারের মতো শিরোপা অর্জন করে। প্রতিযোগিতার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব মৌসুম আলী। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv এই লিঙ্কে।